অর্থের সদ্ব্যবহার বটে। হারানচন্দ্র হরিপুর গ্রাম পার হইয়া বামুনপাড়ায় আসিলেন। তাহার পর একটা গলিপথ ধরিয়া একটা দরমা ঘেরা ঘরে প্রবেশ করিলেন। এখানে অনেকগুলি প্রাণী জড়ো হইয়া এক কোণে বসিয়াছিল। হারানচন্দ্রকে দেখিবা মাত্র তাহারা সাল্লাদে মহা কলরব করিয়া উঠিল। অনেক প্রীতি সম্ভাষণ হইল। কেহ বাবা বলিয়া ডাকিল, কেহ দাদা বলিয়া ডাকিল, কেহ খুড়ো, কেহ মামা, কেহ মেষ ইত্যাদি বহু মান্যে বহু সম্ভাষিত করিয়া মুরব্বীর মতো হারানচন্দ্র তন্মধ্যে স্থান গ্রহণ করিলেন। অনেক কথা চলিতে লাগল। অনেক রাজা উজিরের মুণ্ডুপাত করা হইল, অনেক লক্ষ মুদ্রা ব্যয় করা হইল। এটা গুলির দোকান। সংসারের এক প্রান্তে শ্মশান আর অপর প্রান্তে গুলির দোকান। শ্মশানে মহারাজাও ভিক্ষুকের সমান হইয়া যান, এখানেও ভিক্ষুক মহারাজার সমান হইয়া দাঁড়ান। টানে টানে অভিহীন মগজের যত জড়াইয়া জড়াইয়া উঠিতে লাগিল, হৃদয়ের মহত্ব, সূর্য, বীর্য, ধৈর্য, গাম্ভীর্য, পাণ্ডিত্য ইত্যাদি একে একে তেমনি ফাঁপিয়া ফুলিয়া প্রশস্ত হইয়া দাঁড়াইতে লাগিল। কত দান, কত প্রতিদান, মণি, মুক্তা, হীরক, কাঞ্চন, কত রাজ্য, কত রাজকন্যা টানে টানে অবাধে ভাসিয়া চলিতে লাগিল। একাধারে এত রত্ন, জগতের তাবৎ বাঞ্ছিত বস্তু অর্ধ আলোকে অর্ধ আধারে দরমার ঘরে ভূতলে সে ইন্দ্রসভা আমি বর্ণনা করিতে পারিব না। ক্রমে সন্ধ্যা হইয়া আসিতেছে দেখিয়া অনেকগুলি কালিদাস, অনেকগুলি দিল্লির বাদশাহ, অনেকগুলি নবাব সিরাজউদ্দৌলা, অনেকগুলি মিয়া তানসেন একে একে ঝাঁপ খুলিয়া বাহিরে আসিতে লাগিলেন। জগতের নীচ লোকের সহিত তাহারা মিশিতে পারেন না, কথাবার্তা আলাপ পরিচয় করা শোভা পায় না। কাজেই তাহারা রাস্তার এক পাশ ধরিয়া নিঃশব্দে স্ব অভিমুখে প্রস্থান করিলেন। হারানচন্দ্র তাহাদের মতো বাহিরে আসিলেন। কিন্তু বাহিরে আসিয়া তাহার একটু বিভ্রাট ঘটিল। কোথা হইতে সেই হতভাগ্য পীড়িত মাধবের মুখখানা মনে পড়িয়া গেল, সঙ্গে সঙ্গে বেদানার কথাটাও স্মরণ হইল। অপর সকলের মতো তিনি অবশ্য কোন একটা বিশেষ উচ্চপদ লাভ করিয়া বাহিরে আসিয়াছিলেন, কিন্তু মুখ পড়া ছোড়ার মুখখানা সে রাজ্যে ভীষণ বিশৃঙ্খল ঘটাইয়া দিল। দিল্লির বাদশাহ পকেটে হাত দিয়া দেখিলেন রাজকোষ প্রায় শূন্য। অত বড় সম্রাটের 4টি পয়সা ও একটি গাজার কলিকা ভিন্ন আর কিছুই নাই। বহুত আচ্ছা। তাহাই সহায় করিয়া তিনি নিকটবর্তী একটি গঞ্জিকার দোকানে প্রবেশ করিলেন। অধিকারীকে মিষ্ট সম্ভাষণে আপ্যায়িত করিয়া কহিলেন, খুড়ো, 4 পয়সার তামাক দাও তো। অধিকারী সে আজ্ঞা সত্বর সম্পাদন করিল। হারানচন্দ্র তখন মনোমতো একটা বৃক্ষতল অন্বেষণ করিয়া লইয়া গঞ্জিকা সাহায্যে বিশৃঙ্খল রাজত্ব পুনরায় শৃঙ্খলিত করিয়া লইলেন। সমস্ত কর্ম সম্পন্ন হইলে রাত্রি অনেক হইতেছে দেখিয়া বৃক্ষতল পরিত্যাগ করিয়া উঠিলেন। অনেক দূর গিয়া একটা খোড়ো বাড়ির সম্মুখের দ্বারে আঘাত করিয়া ডাকিলেন, কাত্যায়নী। কেউ উত্তর দিল না। আবার ডাকিলেন, বলি, কাতু বাড়ি গেছো কি? তথাপি উত্তর নাই। বিরক্ত হইয়া হারানচন্দ্র চিৎকার করিয়া ডাকিলেন, বলি, বাড়ি থাকো তো দরজাটা একবার খুলিয়া দিয়া যাও না। এবার অতি ক্ষীণ কণ্ঠে, রমণী কণ্ঠে জবাব আসিল, কে? আমি। আমার বড় শরীর অসুখ, উঠতে পারবো না। তা হবে না, উঠে খুলে দাও। এবার একজন পঞ্চবিংশতি বর্ষীয়া কালো কালো মোটাসোটা সর্বাঙ্গে উল্কি পড়া মানানসই যুবতী যন্ত্রণাসূচক শব্দ করিতে করিতে আসিয়া খট করিয়া দ্বার মোচন করিল। ও মরি যে, পেটে ব্যথা, অত সার চেঁচাচ্ছ কেন? চেঁচাই কি সাধে? দোরনা খুললেই চেঁচামেচি করতে হয়। যুবতী বিরক্ত হইল। না বাবু, অত আমার সইবে নে। আসতে হয় একটু সকাল সকালে এসো। রাত্রি নেই, দুপুর নেই, যখন তখন যে অমনি করে চেঁচাবে তা হবে না। অত গোলমাল আমার ভালো লাগে না। হারানচন্দ্র ভিতরে প্রবেশ করিয়া অর্গল বন্ধ করিলেন। তাহার পর কাত্যায়নের পানে চাহিয়া বলিলেন, আহা, পেটে ব্যথা হয়েছে তা তো আমি জানি নে। তুমি কেমন করে জানবে? জানে পাড়ার 5 জন। কাল থেকে এখন পর্যন্ত পেটে এক বিন্দুও জল যায়নি। তাই এত রাত্রিরে কেন? একটু কাজ আছে।
আজ আবার কি? বলছি, তুমি একটু তামাক সাজো দেখি। রমণী ভীষণ ক্রুদ্ধ হইয়া হাত দিয়া ঘরের একটা কোণ দেখাইয়া বলিল, ওই কোণে সব আছে, তামাক খেতে হয় নিজে সেজে খাও, আমাকে আর জ্বালাতন করো না, আমি একটু শুই। হারানচন্দ্র অপ্রতিভ ভাবে কহিল, না না, তোমাকে বলিনি, আমার মনে ছিল না, তুমি শুয়ে থাকো, আমি সেজে নিচ্ছি। তখন তামাকু সাজিয়া হুক্কা হস্তে হারানচন্দ্র কাত্যায়নীর পাশে শয্যায় আসিয়া উপবেশন করিলেন। অনেকক্ষণ তামাক সেবন করিবার পর ধীরে ধীরে, অতি ধীরে, বড় মৃদু, পাছে গলার স্বর কর্কশ নয়, কহিলেন, কাতু, আজ আমাকে গোটা 2 টাকা দিতে হবে। কাত্যায়নী কথা কহিল না। বলি, শুনলে, ঘুমোলে নাকি? আজ আমাকে 2 টাকা দিতেই হবে। তাড়াতাড়ি পার্শ্ব পরিবর্তন করিল, কিন্তু কথা কহিল না। হারানচন্দ্র একটু সাহস পাইলেন, হুক্কাটি যথাস্থানে রাখিয়া দিয়া তাহার গাত্রে হাত দিয়া বলিলেন, দেবে তো? কাত্যায়নী কথা কহিল, নিচে ভ্যান ভ্যান করছ কেন? কোথা থেকে দেব? কেন, তোমার নেই কি? না, আছে বই কি, বড় দরকার, আজ এ দয়া আমাকে করতেই হবে। থাকলে তো দয়া করব। 2 টাকা তোমার আছেই, আমি জানি। টাকা অভাবে বাড়িতে আমার খেতে পাচ্ছে না, আমার রোগা ছেলের মুখের খাবার কেড়ে নিয়েছে, লজ্জায় ঘৃণায় আমার বুক ফেটে যাচ্ছে। কাতু, আজ আমাকে বাঁচাও। থাকলে তো বাঁচাবো, আমার একটি পয়সাও নেই। এইবার হারানচন্দ্রের ক্রোধ হইল, বলিলেন, কেন থাকবে না? এত টাকা দিলাম আর আমার অসময়ে 2 টাকাও বেরোয় না। চাবিটা দাও দেখি, সিন্দুক খুলে দেখি টাকা আছে কিনা। কাত্যায়নীর আতে ঘা লাগিল, একটা অবাচ্য অস্ফুট শব্দ করিয়া উঠিয়া বসিল। ক্রোধতৃপ্ত লোচনে হারানের মুখের উপর তীব্র দৃষ্টি নিক্ষেপ করিয়া বলিল, কেন, তুমি কে যে তোমাকে সিন্দুকের চাবি দেব? সে ছোট লোকের মেয়ে, নিজ কথা তাহার মুখে বাঁধে না। অনায়াসে চিৎকার করিয়া বলিল, যখন রেখেছিলে তখন টাকা দিয়েছিলে, তা বলে তোমার দুঃস্থ সময়ে কি সেসব ফিরিয়ে দেব? হারানচন্দ্র একেবারে এতটুকু হইয়া গেলেন, কাত্যায়নের মুখের সম্মুখে তিনি কখনোই দাঁড়াইতে পারেন না, আজও পারিলেন না। নিতান্ত নরম হইয়া বলিলেন, তবু ভালোবেসেও তো একটু উপকার করতে হয়। ছাই ভালোবাসা, মুখে আগুন অমন ভালোবাসার। আজ 3 মাস থেকে একটি পয়সা দিয়েছ, কি নিচে ভালোবাসবো? ছি, অমন কথা বলো না কাতু, ভালোবাসা কি নেই? একটি ইলো না, আমাদের যেখানে পেট ভরে সেইখানে ভালোবাসা। এ কি তোমার ঘরের স্ত্রী যে গলায় ছুরি দিলেও ভালোবাসতে হবে? তোমার ছাড়া কি আমার গতি নেই? যেখানে টাকা সেখানেই আমার রত্ন, সেইখানেই আমার ভালোবাসা। যাও, বাড়ি যাও, এত রাত্রিরে বিরক্ত করো নাই। কাঠু, সবকিছু ফুরলো? অনেকদিন পুড়িয়েছে, এতদিন চক্ষু লজ্জায় কিছু বলিনি, আর যখন কথা পারলে তখন সমস্ত স্পষ্ট করেই বলি। তোমার স্বভাব চরিত্রে খারাপ, আমার এখানে আর এসো নেই। বাবুদের টাকা চুরি করে জেলে যাচ্ছিলে, চাকরি বাকরি নেই, কোন দিন আমার কি সর্বনাশ করে ফেলবে, তার চেয়ে আগে ভাগে পথ দেখাই ভালো, এখানে আর ঢুকো নেই। হারানচন্দ্র বহুক্ষণ সেইখানে সেই অবস্থায় মৌন হইয়া বসিয়া রহিলেন। তাহার পর ধীরে ধীরে মুখ তুলিয়া বলিতে লাগিলেন, তাই হবে, এখানে আর আসবো না। তোমার জন্য আমার সব হলো, তোমার জন্য আমি চোর, তোমার জন্য আমি লম্পট, তোমার জন্য আমি স্ত্রী পুত্র দেখি না, শেষে তুমি। হারানচন্দ্র কিছুক্ষণ নীরব থাকিয়া আবার বলিলেন, আজ আমার চোখ ফুটল। এবার কাত্যায়নীও নরম হইল, একটু সরিয়া বসিয়া বলিল, ঠাকুর করুন তোমার যেন চোখ ফোটে। আমরা ছোট লোকের মেয়ে, ছোট লোক, কিন্তু এটা বুঝি যে আগে স্ত্রী পুত্র বাড়ি ঘর, তারপর আমরা, আগে পেটের ভাত, পরবার কাপড়, তারপর শখ নেশা ভাঙ। তোমার আমি হইতে চাই নে, ভালোর জন্য বলি, এখানে আর এসো নে।
গুলির দোকানে আর ঢুকো নে, বাড়ি যাও, ঘর বাড়ি স্ত্রী পুত্র দেখো গে, একটা চাকরি বাকরি করো, ছেলে মেয়ের মুখে দুটো অন্ন দাও, তারপর প্রবৃত্তি হয় এখানে এসো। কাত্তায়নী শয্যা হইতে উঠিয়া বাক্স খুলিয়া 10টি টাকা বাহির করিয়া হারানচন্দ্রের সম্মুখে রাখিয়া বলিল, এই নিয়ে যাও। হারানচন্দ্র বহুক্ষণ অধোবদনে নিরুত্তরে বসিয়া রহিল। তাহার পর ঘাড় নাড়িয়া বলিল, আমার দরকার নেই। কাত্তায়নী অল্প হাসিল, হাত দিয়া হারানের মুখখানা তুলিয়া বলিল, যে কিছু জানে না তার কাছে অভিমান করো। এ না নিয়ে গেলে কাল তোমাদের সবাইকে উপোস করতে হবে, তা জানো? কেন? তোমাদের যে কিছু নেই। কেমন করে জানলে? এইমাত্র তুমি যে নিজেই বললে ছেলের মুখের খাবার কেড়ে খেয়েছো। ও, শুধু তাই নয়, তুমি এত কথা না বললেও আমি আগে থেকেই সমস্ত জানি। আমি নিজে তোমাদের বাড়ি গিয়ে সব দেখে এসেছি। কেন? কেন দেখে গিয়েছিলে আমার বাড়িতে? প্রথমত, মেয়ে মানুষের এসব আপনি দেখতে ইচ্ছে হয়, তারপর সব দেখে শুনে আটঘাট না বেঁধে চললে আমাদের চলে না। তোমরা যত বোকা, মেয়ে মানুষ হলেও আমরা তত বোকা নই। তোমাদের স্ত্রী আছে, পুত্র আছে, আত্মীয় আছে, বন্ধু আছে, একবার ঠকলে আর একবার উঠতে পারো, কিন্তু আমাদের কেউ নেই। একবার পড়ে গেলে আর উঠতে পারবো না। আমরা না খেতে পেয়ে মরে গেলেও কারো দয়া হবে না। লোকে বলে যার কেউ নেই তাই ভগবান আছেন, আমাদের তো সে বচ্চাও নেই। তাই সমস্ত জিনিস খুব সাবধানে নিজে না দেখে শুনে চললে কি আমাদের চলে, বুঝেছ? কাত্তায়নেরও বোধহয় ক্লেশ হইতেছিল। এসব কথা কইতে কইতে সে মুহূর্তের জন্য হৃদয়ে একটু ব্যথা অনুভব করা নিতান্ত অস্বাভাবিক নয়, কিন্তু তৎক্ষণাৎই সে সমস্তটা ঢাকা দিয়া ফেলিল। হারানচন্দ্রের মুখখানা একটু নাড়িয়া দিয়া বলিল, যা বললাম সব বুঝেছ? এই টাকাগুলো তোমার স্ত্রীর হাতে দিও, তবুও 2 দিন স্বচ্ছন্দে চলবে, নিজের কাছে কিছুতেই রেখো না, শুনছ? হারানচন্দ্র অন্যমনস্ক ভাবে ঘাড় নাড়িয়া বলিলেন, হ্যাঁ। অনেক রাত্রি হলো, আজ আর কোথাও যেও না, এইখানেই শুয়ে থাকো।